আমার দৃষ্টিতে আওয়ামী লীগ আসলে একেবারে মহাকালের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব ছিল, যেটি পাকিস্তান করছে, ইভেন কি ভারতও করছে। সেটি হলো একই সঙ্গে বৃহৎ দুটো পরস্পর বিরোধী শক্তির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। তো সেই জায়গাটিতে বাংলাদেশের পক্ষে আসলে এই মুহূর্তে ভারতের মতো একটি পরাশক্তি এবং একই সঙ্গে চীনের মতো আরেকটি পরাশক্তি দুই হাতে নিয়ে খেলতে গিয়ে পুরোটা একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার যে আমেরিকা, সেটিকে একেবারে রীতিমতো এনিমিতে শত্রু বানিয়ে ফেলেছে। এখন আমেরিকার শত্রুতা হজম করার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতি, প্রজ্ঞা, মেধা, সম্পদ এবং জিওগ্রাফিক্যাল লোকেশন দরকার, সেটি আসলে বাংলাদেশের নেই। এবং আমেরিকার সাথে এ যাবৎকালে যাদের শত্রুতা হয়েছে, সেই শত্রুতার পরিণাম ভোগ করে একটা লোক সুস্থ অবস্থায় থেকেছে, সিঙ্গেল উদাহরণ এই আমেরিকা রাষ্ট্রটি সৃষ্টি হওয়ার পর থেকে নেই। মানে তারা যাদেরকে টার্গেট করেছে তাদের সঙ্গে এই সম্পর্কের যে অবমূল্যায়ন, সেটাকে ভালো হোক অনৈতিক হোক যা কিছু হোক না কেন, আমেরিকা প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ একটি নেশন। এবং এটি তাদের পররাষ্ট্রনীতিতে এইভাবে উল্লেখ করা আছে যে যদি তারা এই জিনিসটা শো আপ করতে না পারে, তাহলে তাদের যে সুপ্রিমেসি ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসিতে, ওয়ার্ল্ড পলিটিক্সে, এটা থাকবে না। এই জন্য কখনো কখনো যেমন তারা বুঝলো যে সাদ্দামের ওখানে তারা যুদ্ধ করতে যাচ্ছে, এটা রং ডিসিশন, কিন্তু তারপর তারা গিয়েছে। তারা একটা সময় বুঝতে পারলো এই আফগানিস্তানে তাদের যে পুরো পলিসিটার একটা রং, কিন্তু তারপরেও তারা বছরের পর বছর সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার লস দিয়েছে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটা, এই সম্পর্কটি এটা একেবারে জঘন্যতম একটা পর্যায়ে পৌঁছে গেছে, যার দায় প্রথমত আওয়ামী লীগের ঘাড়ে বর্তাবে, দ্বিতীয়ত পুরো বাংলাদেশের উপর বর্তাবে। এবং এটির কারণে আমাদেরকে যে কত বছর পিছিয়ে পড়তে হবে তার কোনো ইয়াত্তা নেই। আমরা কিন্তু মানে একটা দ্বৈত মত দেখে আওয়ামী লীগের ভেতরেই মাননীয় প্রধানমন্ত্রী একপাশে বলছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, আরেকদিকে যখনই দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করছে আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা বা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সন্তোষজনক ব্যাখ্যা দিচ্ছে যে খুবই ভালো আছে আমার সম্পর্ক। কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যার যে বক্তব্যটি, এটা তুলনামূলকভাবে ট্রান্সপারেন্ট। এর কারণ হলো উনি অনেক কথা বলেন, কিন্তু সব কথার মধ্যে ওনার একটা বৈশিষ্ট্য আছে যে অনেক সময় নির্ভয়ে অপ্রিয় কথাটি বলে ফেলেন। দুই নম্বর হলো যে জায়গাগুলোতে তার পেইন আছে, যেমন ৭৫-এর ১৫ই আগস্ট, ২১ আগস্টের গ্রেনেড হামলা, এই জায়গাগুলো পেইনের যে জায়গাগুলো, ওই জায়গাতে উনি কখনোই হিপোক্রেসি করেন না বা করতে পারেন না, মুনাফিকি করতে পারেন না। আমেরিকাকে নিয়ে আওয়ামী লীগের অনেক ক্ষোভ, তাদের বিশ্বাস, বিশেষ করে আওয়ামী লীগ বলতে মোস্তাকের আওয়ামী লীগ না, শেখ হাসিনার আওয়ামী লীগ। তো বঙ্গবন্ধু কন্যা যেটি মনে করেন সেটি হলো তার দলের মধ্যেই অনেক লোক ঘাপটি মেরে বসে আছে, কারো মুখ গোল, কারো লম্বা, এরকম অনেক লোক বসে আছে যারা সরাসরি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, অথবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা যখন ঘটলো তখন তাদের অনেক কিছু করার ছিল, দে হ্যাড দ্য মিলিটারি পাওয়ার, ইভেন তারা সেই কাজগুলো করেনি। ফলে এই লোকগুলোকে, দলের মধ্যে এই লোকগুলোকে বঙ্গবন্ধু কন্যা কখনই ক্ষমা করতে পারেননি। বঙ্গবন্ধু কন্যা বিশ্বাস করেন যে আমেরিকা সরাসরি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে নীল নকশা তার সঙ্গে জড়িত। এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর সরকারের যে পতন, এই পতনের যে প্রেক্ষাপট, অর্থাৎ ৭৪-এর দুর্ভিক্ষ, জাসদ সৃষ্টি, এবং ওই সময়টিতে ভারতের যে দক্ষিণ ব্লকের যে রাজনীতি, পুরোটা সেই হেনরি কিসিঞ্জারের নেতৃত্বে বাংলাদেশের যে বঙ্গবন্ধুর অ্যাগেনস্টে নিয়ে যাওয়া, পুরো বিষয়টিকে নিয়ে গেছিল আমেরিকার নেতৃত্বে। ফলে আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ, ঐতিহাসিকভাবে আমেরিকার সে নাম শুনতে পারে না, এবং এটা ভীতিও কাজ করে। হ্যাঁ, ভীতিও কাজ করে না, সে নামই শুনতে পারে না। বুঝতে চাই বিদেশেরটা সংক্ষেপে বললাম। আর এই গেল হলো বিদেশের ঘটনা। আর দেশের যে ঘটনা হলো, দেশে আওয়ামী লীগ একেবারে রীতিমতো বন্ধুহীন হয়ে পড়েছে। তার বন্ধু বলতে এখন ধরুন রাশেদ খান মেনন সাহেব আছেন, তাদের বন্ধু বলতে জাতীয় পার্টির গোলাম কাদের সাহেব আছেন, জিএম কাদের সাহেব আছেন, রওশন এরশাদ সাহেব আছেন, সাহেবা আছেন, তারপর ধরুন তরিকত ফেডারেশন আছে। আপনিও আছেন? না, আমি তো আওয়ামী লীগের এখন আর নেই, আমি তো বিএনপির। না, আওয়ামী লীগের নেই, কিন্তু বন্ধু অবস্থায় কি আছেন? না, আমি বন্ধু নেই, শত্রুও নেই, তবে আওয়ামী লীগের শুভার্থী। আওয়ামী লীগের পতন হোক কিংবা তারা একেবারে দুর্বিষহ অবস্থায় পড়ুক, এই জিনিসটা কখনো আমি মনে প্রাণে চাইবো না। তো যাই হোক, কিন্তু আমি চাই যে বিএনপি বিজয়ী হোক এবং আওয়ামী লীগ ভোটের মাঠে পরাজিত হোক, কিন্তু ভোটের বাইরে অন্যভাবে, নির্মমভাবে কোনো সাময়িক কু দ্বারা, তৃতীয় শক্তি দ্বারা
তাদের পতন হোক এবং এই রাজনৈতিক দলটি, ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি বাংলার জমিন থেকে হারিয়ে যাক, এটা আমি কখনোই চাইবো না। মানে রাজনীতির মাঠে বন্ধুহীন, কিন্তু জনগণ কতটা আওয়ামী লীগের সাথে আছে? জনগণ আলটিমেটলি নেতৃত্ব ছাড়া জনগণ থাকে না, বিশ্বাসযোগ্য নেতৃত্ব থাকা দরকার। এখন বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের যে একটা বিরাট জোট রয়েছে, মহাজোট রয়েছে, এই মহাজোটে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া, এই আওয়ামী লীগের শামীম ভাইও বলবেন যে এখন ডায়ালগ হলো উপরে আল্লাহ নিচে শেখ হাসিনা, এর মাঝামাঝি কোনো জিনিস নাই, আগেও কিছু নেই পিছনেও কিছু নেই। বাকি যত সব নেতা দেখেন আওয়ামী লীগের, সব হলো ফোঁসফাঁস। তারা নেত্রীর মুখের দিকে তাকায় থাকে, উনি কোন ভাষায় কথা বলেন, উনি কি চান, কোনটা বললে খুশি হবেন, কোনটা বললে বেজার হবেন, এর বাইরে আর কেউ জান না। ফলে কি হচ্ছে শুনেন, আওয়ামী লীগের মধ্যে মানে দেশের মধ্যে যেটা আছে, যখন একটি রাজনৈতিক দল বন্ধুহীন হয়ে যায় বা এমন বন্ধু থাকে যারা লেজের লেজ নাড়ায়, ওরকম মানে তাদের আসলে গাইড করার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য বা নেতৃত্ব দলটাকে ডেকে নেওয়ার জন্য, এমন আপনি চিন্তা করেন যে একটা সময় আজকে শামীম ওসমান আর আগের শামীম ওসমানের মধ্যে অনেক ডিফারেন্স। লক্ষ্মীপুরে তাহের যখন ছিল, শামীম ওসমান যখন ছিল, তাদেরকে গডফাদার বলা হোক বা না বলা হোক, তাদের একটা কিন্তু ডেমোক্রেটিক পাওয়ার ছিল। ইচ্ছা করলে 2-4, 10,000, 20,000 লোক এনে অনেক কিছু করে, অনেক জিনিস করেছিল। কিন্তু এই বর্তমান জামানাতে এসে এই বিভিন্ন উলিয়ার পাল্লায় পড়ে, বিভিন্ন সাদা পাঞ্জাবি কালা পাঞ্জাবির পাল্লায় পড়ে, দাড়িধারী বেশধারীদের পাল্লায় পড়ে, এই যে সমস্ত লোকজন যাদের সত্যিকার গণসম্পৃক্ততা রয়েছে, তাদের লেজ কেটে দেওয়া হয়েছে, হাত পা কেটে দেওয়া হয়েছে। ফলে তারা লাফালাফি করছে খেলা হবে, কিন্তু খেলা হলে যদি বলা হয় কি খেলা হবে, তাহলে কিন্তু খবর আছে।